এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। সান্ধ্যকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইনে আপনাদের সাথে রয়েছে আমি নম্রতা, আর আমার সাথে স্টুডিওতে আছে ফাঙ্গুলি। নমস্কার দিদি, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকের যেটা আমাদের অনুষ্ঠান, যেটা মূলত সেটা হচ্ছে জেলার সাংবাদিকদের নিয়ে আমাদের সারা দিনের যে খবরাখবর সেদিকে আমরা নজর রাখবো, সেটা নিয়ে একটা পর্যালোচনা হবে, সাংবাদিকদের সাথে থাকবে আমাদের। আর প্রথমেই যে খবরের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে আরামবাগের একটি খবরে। আরামবাগে নাবালিকাকে অপহরণের অভিযোগ নিয়ে একটা খবর, যেটা গ্রেফতার করা হয়েছে বিজেপির যুব মোর্চার এক নেতাকে। এই ঘটনায় ব্যাপক শোরগোল হুগলির খানাকুল শহরে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শুভজিৎ মাকাল। ধৃতকে আদালতে তোলা হলে ধৃতকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। এই বিষয়ে তোমার থেকে আমি জানতে চাইবো। হ্যাঁ, আমার থেকে জানতে চাওয়ার থেকে ওখানে যারা ধরো রয়েছে, রিপোর্টার রয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যেই রিপোর্টারকে ধরার চেষ্টা করব। এবং তার আগে যেটা হচ্ছে যে ও যেটা ইন্ট্রোডাকশন দিল যে আজকে এই যে আরামবাগে নাবালিকাকে অপহরণ এবং তার সঙ্গে পদ্ম শিবিরের একজন নেতার নাম জড়িয়ে যাওয়া, এই সমস্ত বিষয়টা নিয়ে আমাদের এই এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই প্রতিবেদনটা আগে আমরা দেখে নিই নম্রতা, তারপরে আমরা এটার পর্যালোচনায় যাব। আগে আমরা প্রতিবেদনটা দেখে নিচ্ছি। সূত্রের খবর, খানাকুলের রাজহাটি পূর্বপাড়া এলাকা থেকে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। ওই নাবালিকার পরিবার গত 5ই মে বিজেপি নেতা শুভজিতের বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিজেপির যুব মোর্চার নেতা শুভজিৎ মাকালকে তার মাসির বাড়ি থেকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ। সেই সঙ্গে তার বাড়ি থেকে নাবালিকাকে পুলিশ উদ্ধার করে বলেই সূত্রের খবর। জানা গেছে অভিযুক্ত খানাকুলের রাজহাটি 2 নম্বর পঞ্চায়েত প্রধানের চিত্ত মাকালের ভাইপো। তিনি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের ছায়াসঙ্গী ছিলেন বলেও অভিযোগ তৃণমূলের। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। নাবালিকাকে বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল দাবি করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন নেতার পরিবার। পাশাপাশি পুরো অভিযোগ অস্বীকার করে প্রধানের ভাইপোকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন খানাকুল 2 নম্বর ব্লক বিজেপি যুব মোর্চার নেতা প্রবীর হাজরা। সরাসরি করছে তো, এই ছেলেটা বন্ধের দিন একটু মুভমেন্ট করেছিল, টক্কে রেখে আজকে ওকে ফাঁসালো। কেন এইসব কেন হবে? খানাকুলে এসব আমরা মানবো না। অন্যদিকে যদিও বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক বলেন, আইন আইনের পথে চলবে এবং দোষী শাস্তি পাবে। পুলিশ প্রশাসন আইনের পথেই চলবে। আমাদের সরকার, সে আমাদের দলেরই হোক এবং অন্য দলেরই হোক, আইনকে কখনো অমান্য করে না এবং দোষীদের যাতে সাজা হয় সেই চেষ্টাই করে। পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপির যুব নেতার বিরুদ্ধে 137 এবং 144 বিএনএস ধারায় মামলা রুজু করা হয়েছে। নাবালিকা সহ বিজেপি যুব নেতাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে পুলিশ। যদিও এটা হচ্ছে আপনার হচ্ছে নন নেমলি এফআইআর, মানে কোনো নাম দিয়ে কোনো এফআইআর করা হয়নি। এই সমস্ত কিছু দেখে যেটা খতিয়ে দেখবেন বলে, সিডিটা দেখবেন বলে 5 দিনের জেল। নাবালিকার জবানবন্দি ও সমস্ত বিষয় খতিয়ে দেখে বিজেপি নেতাকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আরামবাগ মহকুমা আদালতের বিচারক। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এতক্ষণ আমরা দেখলাম আমাদের চ্যানেলের তরফ থেকে যে প্রতিবেদনটা তৈরি করা হয়েছে সেটা।
এরপর আমরা তোমার সাথে একটু কিছুক্ষণ আলোচনা করার পর এই যে নাবালিকা ধর্ষণ এত দিনের পর দিন কিন্তু এই জিনিসটা খবর এসে যাচ্ছে, খবরের শিরোনামে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে, কখনো কোনো দলের সাথে জড়িত কেউ ধরা পড়ছে, কখনো সাধারণ কেউ ধরা পড়ছে, তাকে হয়তো কখনো তার নাম হাইলাইটেড হয়নি সেরকম কিছু, কিন্তু এই জিনিসটা কখনো কি বিরতি নেই বা কোনো শেষ নেই? বিরতি নেই, শেষ নেই বলতে যে জিনিসটা প্রথমেই হয় যে ধরো একটা সমাজের মধ্যে যখন মানে এই জিনিসগুলো বাড়তে থাকে তখন আমাদের প্রশাসন যদি স্ট্রং না থাকে তাহলে তো এটা তোমার বাড়তেই থাকবে, তাই না? ধরো কেউ এই যে ধরো বিজেপির আজকে যে যুব নেতা সে ধরা পড়েছে, এরকম কি সে কি যথাযথ শাস্তি পাবে? বা ধরো হ্যাঁ, এবার যখনই যথাযথ শাস্তি পেল না বা যখনই একটা কেউ ক্রাইম করে ছাড়া পেয়ে গেল তখনই আমরা দেখতে পাই কি যে এই আমাদের সমাজের মধ্যে যে এই অপরাধ প্রবণতা এটা কিন্তু আরো বাড়তে থাকে। তখনই ভাবে যে একটা লোক তো ছাড়া পেয়ে গেল, তাহলে আমিও ওই অপরাধটা করতে পারি, তাহলে আমিও একটুখানি যদি টাকা পয়সা খরচ করি বা আমিও যদি এটা করি তাহলে আমি ছাড়া জোর খাটালাম তাহলে আমি ছাড়া পেয়ে গেলাম। তো এই জিনিসটা চলতে চলতে সমাজ ব্যবস্থাটা এমন একটা তলানিতে গিয়ে ঠেকেছে যেখানে আজকে আমাদের রাজ্যের মেয়েদের যে এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কোথাও গিয়ে অভাব, সেটা তো আমরা মানে মোক্ষম টের পেয়েছি যখন অভয়া কাণ্ডটা ঘটে গেল একটা হসপিটালের মধ্যে। এত কোথায় সেটা মানে একটা করে ইস্যু তৈরি হয়, সেটাকে ঢাকা দেওয়ার জন্য আবার একটা ইস্যু তৈরি হয়, কিন্তু যে মূল যে জায়গাটা সেটা কিন্তু সেই জায়গাতেই থেকে যায়। মানে সেই নাবালিকা বলো বা তোমার আমার মতন বয়সী বলো বা আমাদের থেকে বয়স্ক যারা আছে তারাই বলো, তাদেরও কোনো রকমের কোনো বয়সী মহিলাদেরই কোনো রকমের নিরাপত্তা, এখন এই নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। শাসক দল বলতে পারে যে আমাদের পরিসংখ্যান দেখিয়ে যে আমাদের রাজ্য নিরাপত্তা, মহিলা নিরাপত্তার দিক থেকে একেবারে সে একদম টপে রয়েছে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা প্রচন্ড মানে একদম শক্তপোক্ত এবং উন্নত। বা কোনো সার্ভে করে সেটা কাগজ দেখিয়ে তো লাভ নেই, হ্যাঁ মানুষ কতটা নিরাপদ সেই জায়গাটা আমরা আমাদের বারবার আসছে এবং আমরা বিভিন্ন মানে কাহিনী এরকম উঠে আসছে যেখান থেকে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা কোথাও গিয়ে সুরক্ষিত নন এবং বারে বারে এই যে নেতাদের নাম জড়িয়ে পড়া, এই যে বিভিন্ন মানে দল, সে যে কোনো দলই হোক, শাসক দল হোক বা বিরোধী দল হোক, যে কোনো দলেরই কোনো নেতার নাম জড়িয়ে পড়া এবং নেতার নাম জড়িয়ে না পড়লেও তার সঙ্গে সখ্যতা রয়েছে বা তার সঙ্গে একটা বেশ ভালো মতন মানে তার একটা যোগাযোগ রয়েছে, সেরকম কোনো জায়গা জড়িয়ে মানে সেই সমস্ত মানুষগুলো জড়িয়ে পড়া এবং কিছুদিন পর তাদের ছাড়া পেয়ে যাওয়া, এই সমস্ত কিছু থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রশাসনিক দিকটা কতটা নড়বড়ে আজকে আমাদের এই রাজ্যে, যে প্রশাসন এখন যেন অন্য কোনো মানে কাজের সঙ্গেই বোধহয় বেশি যুক্ত, তাদের যে এই যে আমাদেরকে রক্ষা করা বা ধরো প্রশাসনের যেটা মূল যে লক্ষ্য হওয়া উচিত যে আমাদের দেশের যে নাগরিক তারা, আমাদের রাজ্যের যে নাগরিক তাদের যে একটা মানে মূল অধিকার, যে সুরক্ষা পাওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে তো আমরা প্রতিদিন বঞ্চিত হচ্ছি। তো সেটা দেওয়ার দায়িত্ব তো প্রশাসনের, তো প্রশাসন কোথাও গিয়ে যেন ফেল হচ্ছে কেন তারা বারবার ফেল হচ্ছে ঘটনা উঠে আসছে এবং বারবার আমরা এটা জানতে পাচ্ছি যে হয়তোবা ওই ছাড়া পেয়ে যাওয়ার একটা কথা যেটা বললাম এবং এই প্রশাসনিক লেভেলে যারা রয়েছেন পুলিশ কর্তা থেকে আরম্ভ করে এবং যারা এগুলো করছেন তারা অন্য কাজের সঙ্গে কি বেশি জড়িত হয়ে পড়ছেন, যার জন্য কি এই সুরক্ষা দিতে তারা একটা ঢিলেমি বা এই জায়গায় নজর দিতে পারছেন না, অন্য কাজ তাদের করার জন্য এই জায়গাগুলো থেকে কি খুব একটা মানে তারা অতটা গা দিচ্ছেন না। কিন্তু এটা দেখতে গেলে এটা আমাদের প্রধান কর্তব্য যে মানুষের সুরক্ষাকে সুনিশ্চিত করা, বিশেষত মহিলাদের ক্ষেত্রে। আমরা যদি পারি তাহলে এই ঘটনাটা নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি পিন্টু যদি থাকে তাহলে পিন্টুর কাছ থেকে আরো বিস্তারিত জানবো, যদি পিন্টুকে পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এরপরে আমরা এটা তো পিন্টুকে আমরা ধরবো, কিন্তু এরপরে আরেকটি জিনিস আমাদের রাজ্যে যেটা ভীষণভাবে নাড়া দিচ্ছে সেটা হচ্ছে এই বিশেষত এই যে সংঘাতের পরে মানে ভারত পাক সংঘাতের পরে যে আমাদের
যে তোমার কি বলবো সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি তো বাড়ানো হয়েছেই, কিন্তু এই যে অনুপ্রবেশ, বিশেষত আমাদের এই রাজ্য বাংলাদেশের একেবারে মানে একদম সীমান্ত লাগোয়া আমাদের এই রাজ্যের বিভিন্ন জেলাগুলো রয়েছে, যেমন ধরো কোচবিহার রয়েছে, ওদিকে নদীয়ার কিছু রয়েছে, এরকম বিভিন্ন জেলা রয়েছে। তো সেই জেলাগুলো থেকে বাংলাদেশি অনুপ্রবেশ এটা যেন মানে রোখাটা খুব একটা যাচ্ছে না। বিশেষ করে আমরা কখন দেখতে পাই, যখন ভোট আসে, ভোটের সময় কাতারে কাতারে বাংলাদেশিরা এদিকে প্রবেশ করে, এবং সেই ভোট ব্যাংকের স্বার্থে আমরা বারবারই বিরোধীদের কাছ থেকেও শুনতে পাই যে শাসক দল তাদেরকে মদত দিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসছে, এই সমস্তগুলো শোনা যায়। আজকেও ঠিক সেরকমই একটি ঘটনা কোচবিহারে দেখা গেছে, যে কোচবিহারে অবৈধভাবে ভারতে বাস করছিলেন, এমনকি ইমাম ভাতাও পাচ্ছিলেন তিনি। হ্যাঁ, এরকম একটা খবর আসছে কোচবিহার থেকে। কয়েক মাস ধরে রাজ্য জুড়ে অনুপ্রবেশকারী বাংলাদেশের সংখ্যা ক্রমেই যেরকম বেড়ে চলেছে, ঠিক এই রকমই সম্প্রতি সময়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ মেখলিগঞ্জে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ জওয়ান। হ্যাঁ, সেটা নিয়েই আমরা প্রতিবেদনটা আগে দেখে নিই, তারপর এটা নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব যে কোচবিহারের আমাদের যে প্রতিনিধি আছে দীপজয়কে ধরার জন্য, এবং দীপজয়ের কাছ থেকে আমরা এটার বিস্তারিত শুনবো। হ্যাঁ, আগে আমরা প্রতিবেদনটা দেখে নিই। বিএসএফ এর বড় সড় সাফল্য। মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাটাবাড়ি অর্জুন সীমা চৌকিতে টহল দেওয়ার সময় আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। শুধু তাই নয়, অবৈধভাবে ভারতে এসে মাদ্রাসায় শিক্ষকের চাকরি করার পাশাপাশি 4 বছর ধরে মিলছে ইমাম ভাতা, এমনই তথ্য ফাঁস করল বিএসএফ। গত বৃহস্পতিবার বিএসএফ এর 6 নম্বর ব্যাটালিয়ন তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে ধৃতের নাম মোহাম্মদ সেলিম আনসারি। তার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত এলাকায়। বিএসএফ সূত্রে খবর, পরিবারের সঙ্গে দেখা করতে দালালের মাধ্যমে মোটা টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল মোহাম্মদ সেলিম আনসারি। সেই সময় তাকে আটক করে বিএসএফ। পুলিশের জেরায় তিনি স্বীকার করেছেন 4 বছর আগে মাকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন। সেখানকার একটি সেলাইয়ের দোকানে দর্জি হিসেবে কাজও করতেন। পরে স্থানীয় এক মাদ্রাসায় পড়াশোনা করে মকরামপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম হিসেবে যুক্ত হন তিনি। পরবর্তীতে একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতাও শুরু করেছিলেন মোহাম্মদ সেলিম আনসারি নামে ধৃত ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদেশে এসেই তিনি প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই মতো একাধিক অবৈধ নথি, ভারতীয় পরিচয়পত্র তৈরি করে নেন। এ বিষয়ে মেখলিগঞ্জের বিজেপি টাউন মন্ডল সভাপতি বলেন, 2011 সালে পরিবর্তন নামক যে সরকারটা প্রতিষ্ঠা হয়, এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিশেষত একটা ইসলামিক কান্ট্রি থেকে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষরা এসে পশ্চিমবাংলা ঘাটিগাড়া শুরু রকম গুরুত্বপূর্ণ নথি তারা তৈরি করছে এবং ভোটার লিস্টে তারা নাম ঢুকাচ্ছে, আধার কার্ড তৈরি করছে। এই আধার কার্ড, ভোটার লিস্ট, ভোটার কার্ড তৈরি এবং প্যান কার্ড তৈরি করতে যে প্রাথমিক ডকুমেন্টস, সেই প্রাথমিক ডকুমেন্টসগুলো সরবরাহ করছে রাজ্য সরকারের বিভিন্ন নেতামন্ত্রীরা। শুধু তাই নয়, বাংলাদেশি হয়ে ভারতে এসে অন্যের নামে ইমাম ভাতা তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা গিয়েছে ইমাম ভাতার জন্য আবেদনের সময় সমস্ত ডকুমেন্ট না থাকায় স্থানীয় এক ব্যক্তির নামে আবেদন করেন তিনি, এবং যা ভাতা ঢোকে সেই ভাতা মাসের শেষে ভাগ করে নেন ওই ব্যক্তির সঙ্গে। এই ঘটনায় শাসক দল সরাসরি বিএসএফ কে কাঠগড়ায় তুলেছে। অভিবাসন যে দপ্তর আছে ভারতের, সেই অভিবাসন দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক, এরা কি করছে, বিএসএফ কি করছে, এর দায়িত্ব তো কেন্দ্রের অভিবাসন দপ্তরের। তবে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ধৃত সেলিম আনসারির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এতক্ষণ আমরা প্রতিবেদনটা দেখলাম, তো এই বিষয়ে আমরা আমাদের যে ওখানকার রিপোর্টার দীপজয় আছে, দীপজয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ততক্ষণ আগে অবধি তুমি যদি এই খবরটা একটু বিস্তারিত। হ্যাঁ, আমি বলি যে দেখো নম্রতা, বাংলাদেশ থেকে আসছে, ঠিক আছে, বাংলাদেশে কক্সেস বাজারের বাসিন্দা, সে এসে থাকছে এখানে। এবার একটা দেশ থেকে আরেকটা দেশে আসতে গেলে তার এখানকার কাগজপত্র চাই। জানা যাচ্ছে যে সে এখানকার কাগজপত্র সমস্ত একবারে আপ টু ডেট করে নিয়েছে। এখন এই যে একটা দেশ থেকে একটা লোক এসে এখানে বসবাস করছে, সে অন্যের নামে ইমাম ভাতাটা পর্যন্ত পাচ্ছে, মাদ্রাসাতে শিক্ষকতা করছে, এই এতগুলো যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে আমাদের এখানকার কিছু যদি প্রভাবশালী মানুষ তার সঙ্গে যুক্ত না থাকে বা তাকে এই প্রসেসে হেল্প না করে, তাহলে কি তার পক্ষে এটা করা সম্ভব হতো? অনুপ্রবেশ
মেনে নিচ্ছি যে অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশের মানুষ এখানে চলে আসছে, কিন্তু বাংলাদেশের মানুষগুলো এখানে এসে এই যে কাগজপত্র তৈরি করছে বা এই যে এখানে এসে ঘাঁটি গেড়ে বসছে, তো সেক্ষেত্রে তো এখানকার মানুষের মদতটা তো ভীষণভাবে আছে। যদি না থাকতো তাহলে তো তারা এটা পারতো না। এখন শাসক দল বলবে যে এটা বিএসএফ এর দেখা উচিত, অভিবাসন দপ্তরের দেখা উচিত কিভাবে অনুপ্রবেশ করলো। আবার ঠিক উল্টো দিক থেকে বিরোধীরা কি বলবে যে অনুপ্রবেশ করাচ্ছে শাসক দল এবং তাদেরকে মদতও দিচ্ছে শাসক দল। এই যে ধরো এই যে কাগজপত্রগুলো তৈরি করতে গেলে শাসক দলের মদত ছাড়া বা কোনো প্রভাবশালী এরকম ব্যক্তির মদত ছাড়া তার পক্ষে এই অন্য কারুর নামে ইমাম ভাতা নেওয়া এবং এই যে বৈধ কাগজপত্র, প্যান কার্ড চাই, তার ভোটার কার্ড চাই, তার আধার কার্ড চাই, হ্যাঁ, এই সমস্তগুলো তো সম্ভব হতো না যদি এখানকার কোনো প্রভাবশালী বা শাসক দলের প্রভাবশালী, তো সেটা বিরোধীরা বলবে। তো এই যে চাপানুতোর, এই যে দায়ে চাপানো, এইটার মধ্যে কোথাও যেন গিয়ে এই যে আসল কারণগুলো এগুলো কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে, এইগুলো গিয়ে কোথাও গিয়ে যেন হারিয়ে গিয়ে আমরা আসল দিক থেকে আমরা চোখ ঘুরিয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে দীপজয় আছে কোচবিহার থেকে, দীপজয়ের কাছে শুনে নিই। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, দীপজয় আছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ দীপজয়, এক্সপ্রেস অনলাইনে স্বাগত তোমাকে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ বলছি যে এক্সপ্রেস অনলাইনে স্বাগত তোমায়। হ্যাঁ হ্যাঁ, এবার যেটা হচ্ছে দীপজয় যে আমাদের এই রাজ্যে আমরা দেখি যে বাংলাদেশ বর্ডারটা তো অনেকখানি, তো এখানে শুধুমাত্র তোমার কোচবিহার নয়, কোচবিহার আছে, নদিয়া আছে, বিভিন্ন জেলার বিভিন্ন অংশ রয়েছে এই সীমান্তবর্তী লাগোয়া অঞ্চলে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটি মানে খুব নিরীহ কৃষক, সে গিয়ে ওখানে আটকা পড়েছিল এবং সেখান থেকে বিএসএফ এর তৎপরতায় তাকে এখানে আনা হয়েছে বহুদিন ধরে বাংলাদেশে থাকার পরে। এবার আজকে আবারও দেখলাম যে একজন তোমার ওখানে মানে কোচবিহারে মানে একজন এসে বাংলাদেশ থেকে এসে থাকা শুরু করেছিল, তার সমস্ত রকমের কাগজপত্র ছিল। একটু আগে শুনি তোমার কাছ থেকে যে কিভাবে এটা সম্ভব হয়েছে। হ্যাঁ দেখো, বিগত কয়েক মাস থেকে অনুপ্রবেশকারীদের বাংলাদেশের সংখ্যা বেড়েই চলেছিল। এই আবহে সম্প্রতি দেখো এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো বিএসএফ এর 6 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। যেটা জানতে পারছি যে মেকলিগঞ্জের 6 নম্বর ব্যাটালিয়নের বাগডোগরা ফুলবাড়ির অর্জুন সীমা চৌকিতে টহল দেওয়ার সময় আটক করে তাকে। দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, এর নাম হচ্ছে মোহাম্মদ সেলিম এবং তার বয়স কিন্তু 33 বছর। তার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত এলাকা। দেখো, এটা হচ্ছে মূল বিষয়, কিন্তু যেটা হচ্ছে গুরুতর অভিযোগ, সে অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও এই বাংলার বুকে এসে দেখো তিনি কিন্তু একটু অবৈধভাবে প্রবেশ করে বাংলায় এসে বসবাস করতেন। শুধু তাই নয়, এমনকি সেখানকার একটি সরকারি মাদ্রাসায় তিনি শিক্ষকতার চাকরি পর্যন্ত করছেন। এখানেই আমার প্রশ্ন, দীপজয় একটুখানি কাটলাম, এখানেই আমার প্রশ্ন যে এই যে অনুপ্রবেশটা ধরো হলো, এলো, কিন্তু এই যে সরকারি জায়গায় চাকরিটা পেলো কি করে? হ্যালো দীপজয়, শুনতে পাচ্ছ? হ্যাঁ দেখো, সরকার দেখো সেই জায়গাটা যদি আসি তাহলে কিন্তু সেখানকার তিনি প্রথমে বাংলাদেশ থেকে এসে তিনি কিন্তু সেখানকার একটি দর্জির দোকানে কাজ শুরু করেন। পরবর্তীতে সেখানকার একটি স্থানীয় মাদ্রাসায় তিনি শিক্ষা অর্জন করেন এবং শিক্ষা অর্জন করার পর ধীরে ধীরে কিন্তু সেখানকার শিক্ষকতার চাকরি পান। কতদিন আগে এসেছিল, কতদিন আগের ঘটনা এটা? ধরো এখন তো ধরা পড়েছে, কিন্তু কতদিন ধরে ছিল এখানে মানে বাংলাদেশের এই মানুষটি আমাদের ভারতে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গত কিন্তু প্রায় 4 থেকে 5 বছর থেকে তিনি কিন্তু এই বাংলায় রয়েছেন এবং বাংলায় রয়ে কিন্তু বিভিন্ন তার ভোটার কার্ড, আধার কার্ড এবং কি তার হচ্ছে ব্যাংকের পাসবুক পর্যন্ত এই জায়গায় করা হয়েছে। এখন সেই জায়গা থেকে বিরোধীরা প্রশ্ন করছে যে তাহলে কি শাসক দলের ছাড়া এটা করা হোক? ঠিক, এমনকি দেখো আরেক দিক থেকে যদি বলে শাসক দল করছে যে সেখানে কিন্তু বর্ডার পাহারা দিচ্ছে বিএসএফ, তাহলে বিএসএফ কি করছে? কিন্তু এই জায়গাটাতেই বড় প্রশ্ন।
কেন্দ্রীয় সরকার কিন্তু বারংবার দাবি করছে যে কাঁটাতার না পেছনে রয়েছে, কারণ এই কারণেই কিন্তু তারা কিন্তু এই কাঁটাতারের কিন্তু দিতে পারে। হ্যাঁ দীপজয়, এখানে তুমি বলছো যে একে অপরের উপরে দোষ চাপানোর মানে কাজটা চলছে এই ঘটনাকে কেন্দ্র করে, মানে শাসক দল কেন্দ্রের উপর দোষ চাপাচ্ছে এবং মানে বিরোধী দল, এখানকার বিরোধী দল তারা কিন্তু শাসক দলের উপরে দোষ চাপাচ্ছে, এটা তো পরিষ্কার। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে মানুষটি এতদিন ধরে, এই যে 4 থেকে 5 বছর ধরে এখানে এলেন, থাকলেন, এখানে কোনো রকমের কোনো ডেটাবেস নেই যে কোন মানুষটা এখানকার। ধরো আজকে 4 বছর আগে যে ভোটার লিস্ট ছিল সেখানে তো এর নাম ছিল না, আজকে ধরো 2 বছর পরে তার যে ভোটার লিস্টে নাম উঠলো, এ কোথা থেকে এলো, এর ওখানে সে ওখানে বড় হয়ে উঠেছে কিনা, অন্য কোথা থেকে এলো, এই যে ডেটাবেস তৈরি করা বা ধরো এই পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো করার দায়িত্বটা কার? হ্যালো দীপজয়, আছো আমাদের সাথে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ আমি আরেকবার প্রশ্নটা করছি, বলছি যে এই ধরো এ অনুপ্রবেশ করে নিয়েছে একটা জায়গায়, ধরো আমার এলাকাতে, আমি ধরো ওখানেই জন্মেছি, ওখানেই বড় হয়েছি, আমাকে ওই এলাকার মানুষজন চেনে, কিন্তু যখন আমার পাশে আর একটা কোনো নতুন লোক আসছে, ধরো 4-5 মানে বছর ধরে সে থাকছে, মানে আমাদের ওখানকার যে ভোটার লিস্ট সেখানে তার নাম ছিল না, তার নতুন করে নাম উঠছে, তাহলে এই যে ডেটাবেসটা এটা কি কোথাও মানে তোমার কি বলবো, একটা কি কোথাও খামতি থেকে যাচ্ছে এই ডেটাবেসের মধ্যে? হ্যাঁ দেখো, এই জায়গাটাতে কিন্তু বড় প্রশ্ন। তবে কি রাজ্য সরকার সঠিকভাবে তাদের ভূমিকা পালন করছে না? তাদের যে 4 বছর আগের যে ভোটার লিস্ট, তাদের এই 4 বছর আগের ভোটার লিস্টের সাথে এখনকার ভোটার লিস্ট কেন মিলিয়ে দেখা হয়নি? এর সাথে কি তাহলে স্থানীয় বিএলও যুক্ত আছে? কারণ বিএলওর কাজ হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে ভোটার লিস্ট চেক করে তা দেখা, কিন্তু সেই দিক থেকে কিন্তু রাজ্য সরকারের গাফিলতিতে একদম সরাসরি চোখে পড়ছে। তাহলে কি তুমি মনে করছো যে এখানে টাকা দিলেই সবকিছু হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে আমি যদি অন্য কোথাও থেকে এসে টাকা দিই তাহলে আমার এখানকার ভারতের আমি ভোটার, আধার, প্যান সবকিছু করিয়ে নিতে পারবো, এখানে কোনো রকমের কোনো মানে কোনো ডেটা থাকবে না বা তার সঙ্গে মিলিয়ে নেওয়ার কোনো থাকবে না? এক্ষেত্রে তো তাহলে একটা বড় চক্র কাজ করছে, যেটা আমরা এতদিন ধরে শুনে আসছি, সেটা তো কোথাও না কোথাও গিয়ে তাহলে একটা প্রভাবশালী যোগ, এগুলো না থাকলে তো এগুলো করা সম্ভব নয়। দেখো, অভিযুক্ত যে ব্যক্তি রয়েছে মোহাম্মদ সেলিম আনসারি, তিনি কিন্তু নিজের মুখে স্বীকার করেছেন যে বহু টাকার অঙ্ক তিনি কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু এগুলো তৈরি করেছেন। আচ্ছা, এই জায়গাটাই বলার চেষ্টা করছি যে টাকার খেলাটা চলছে বা এই মানুষগুলোকে প্রবেশ করিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো ওই অনুপ্রবেশের মানে ওই যে বিএসএফ এর কথা বলা হচ্ছে, ভারতবর্ষের মধ্যে ধরো প্রবেশ করলো, কিন্তু তারপরে এখানে এসে যারা এই চক্রটা চালাচ্ছে তারা তো আরো বড় ক্রাইম করছে, আরো বড় দেশদ্রোহিতার কাজ করছে। হ্যাঁ দেখো, এখানে এটাই কিন্তু প্রশ্ন যে যারা এর সাথে যুক্ত তাদের কেন খুঁজে বের করা হচ্ছে না? একদমই, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। একদমই যেরকম ভাবে এরা বলছে যে বিএসএফ ওখান থেকে মানে ওখানে আটকাচ্ছে না বা ধরো ওখান থেকে করছে না, ঠিক সেরকম ভাবে এদিকেও তো একটা প্রশ্ন থাকছে যে এখানে আসার পরে এই যে মানে একটা চুলচেরা বিশ্লেষণ করে হোক বা ধরো যারা নতুন ভাবে এই নামগুলো উঠে আসছে তাদেরকে মানে বাছাই করা, এগুলোরও তো একটা বড় ভূমিকা রয়েছে। আমি তো যাকে তাকে আমার দেশের মানে টাকার বিনিময়ে আমার দেশের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো তো তৈরি করে দিতে পারি না, তাই না? দেখো, এই জায়গাটাতে কিন্তু আবারও কিন্তু বিরোধীরা কিন্তু আরেকটা প্রশ্ন করেছে যে তবে কি রাজ্য সরকারের ভোট ব্যাংক বাড়াতেই এই অনুপ্রবেশকারী?
আমি নম্রতাকে এই কথাটাই বলছিলাম, যখনই ভোট আসে তখনই কিন্তু বিরোধীরা এই প্রশ্নটা তোলে যে এই রাজ্যের ভোট ব্যাংক বাড়ানোর জন্য বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর অনুপ্রবেশ করানো হয়। তো সে কোথাও গিয়ে সেই মানে শাসক দলের উপরে আঙুলটা উঠে যাচ্ছে যে তবে কি ভোট ব্যাংক বাড়ানোর জন্য বাংলাদেশের লোকদেরকে এখানে এনে তাদেরকে এই সমস্ত সুবিধাগুলো পাইয়ে দিয়ে তাদেরকে কি এই মানে এখানে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। যেরকম ভাবে বিরোধীরাও প্রশ্ন তুলছে, মানে এখানকার শাসক দলও প্রশ্ন তুলছে যে বিএসএফ কেন স্ট্রং নয়। তো এই তরজা চলতেই থাকবে, আমাদের নজর থাকবে এই দিকে। দীপজয়, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে এক্সপ্রেস অনলাইনে থাকার জন্য। এবং এর আগে আমরা যেটা নম্রতা ছিলাম যে আরামবাগের যে খবরটা তুমি প্রথমেই আমাদের কাছে দেখালে যে ওই নাবালিকাকে একটি বিজেপি যুবনেতা অপহরণ করেছে, সেইটা নিয়ে আমাদের আরামবাগের রিপোর্টার পিন্টু লাগা আমাদের সঙ্গে উপস্থিত আছে। একটু পিন্টুর সঙ্গে কথা বলে নিই, বিস্তারিত জেনে নিই। হ্যালো হ্যালো পিন্টু, শুনতে পাচ্ছ? হ্যালো, আরামবাগের রিপোর্টার পিন্টু লাগা আমাদের সঙ্গে আছে। পিন্টুকে শুনতে পাচ্ছ তুমি? আমার মনে হয় কোনো কারণে মানে নেটের অনেক সময় অনেক জায়গায় ডিস্টার্ব থাকে, যোগাযোগ হয়তো যোগাযোগ করার জন্য। ততক্ষণ আমরা এই খবরটাই আসি যেটা নিয়ে এতক্ষণ দীপজয়ের সাথে কথা হলো যে বিএসএফ জওয়ানদের মানে বিষয়টা গিয়ে এরকম দাঁড়িয়েছে, তুমি যদি এক পা চলো আমি দু পা চলবো। বিএসএফ জওয়ানদের তো মানছি ভুল তো আছেই, কিভাবে একটা অনুপ্রবেশ হচ্ছে, কিভাবে একটা মানুষ ওই দেশ থেকে এই দেশে আসছে, ওখানে তো তাদের গাফিলতি আছেও, কিন্তু এই দেশে আসার পর তার একটা বৈধ কার্ড হয়ে যাচ্ছে, তার একটা পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে, সেই বাম ভাতা পাচ্ছে, মানে তাকে বসবাস করার জন্য সুযোগ সুবিধাও করে দেওয়া হচ্ছে। আর একটা আচ্ছা, পিন্টু লাগা আছে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ পিন্টু, হ্যালো পিন্টু, শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যালো, হ্যাঁ মনে হয় কোনো কারণে হয়তো শুনতে পাচ্ছে না, এরকম হচ্ছে। আবারও চেষ্টা করা হবে পিন্টুর সঙ্গে যোগাযোগ করার জন্য। তো যেটাতে আমরা যে জায়গাটাতে ছিলাম যে কোচবিহারের এই ঘটনা, এগুলো শুধু কোচবিহারের ব্যাপারটাই নয়, ওই যে বলছিলাম না রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষদেরও মানে প্রচণ্ড অসুবিধার মধ্যে জীবন কাটাতে হয়। এই যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিছুক্ষণ আগে আরেকটা খবর বলছিলাম না যে একটি মানুষ চাষ করতে মানে তার চাষের জমি মানে বাংলাদেশের ওপারে, এবং সে চাষ করতে এতদিন ধরে যাচ্ছিলই, কিন্তু হঠাৎ করে একদিন তাকে বিজিবি ধরে ফেলে এবং তাকে আটক করে। তারপরে দীর্ঘ তাদের সঙ্গে বিএসএফ এর সঙ্গে কথোপকথন চলে এবং বিএসএফ তাকে নিয়ে আসে এই দেশে। এবং সে আসার পর এতটাই আতঙ্কিত ছিল যে তাকে দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছিল যে কিভাবে সে ওখানে গিয়ে আর চাষাবাদ করবে, আর সে চাষাবাদ করতে পারবে না, এরকম একটা ঘটনা তো আছেই। তার সঙ্গে এই যে আজকের যে ঘটনা অনুপ্রবেশ, এটা একটা বড়সড় একটা ইস্যু এবং বড়সড় একটা গলার কাঁটা বলা যায় আমাদের রাজ্যের ক্ষেত্রে। দেখো প্রত্যেকটা রাজ্যেরই তো মানে আমাদের রাজ্যে তো জনসংখ্যা বিশাল, এক্ষেত্রে আমাদের নিজস্ব সমস্যাগুলো সমাধান করাটাও একটা অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব দিক থেকে। সেখানে যদি এই রেটে অনুপ্রবেশ হতে থাকে, এই রেটে যদি অন্য দেশের মানুষজন আসতে থাকে, এবার কে কোন মোটিভ নিয়ে আসে তুমি তো জানছো না। সুতরাং আমরা খাগড়াগড় দেখেছি, আমরা বিভিন্ন সময় এই যে বিস্ফোরণের বিভিন্ন ঘটনা, আজকেই দুর্গাপুরে এরকম একটা বড় সড়ো ঘটনা ঘটেছে বিস্ফোরণের। তো সুতরাং তার সঙ্গে কার কি যোগ থাকছে বা কার কি ধরনের এই যে অনুপ্রবেশগুলো থেকে কেন ঘটছে, এগুলো মানে আমাদের রাজ্যে আসার পরে মানে অনেক সময়তেই বিরোধীরা কিন্তু এই প্রশ্ন তোলে যে আমাদের এইটা এখন মুক্তাঞ্চল হয়ে গেছে অনুপ্রবেশের ক্ষেত্রে আমাদের এই পশ্চিমবঙ্গ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলো মানে আবারও পিন্টুকে পাওয়া গেছে। হ্যালো পিন্টু, আছো? হ্যালো পিন্টুকে আছো আমাদের সঙ্গে? হ্যালো, কোনো কারণে হয়তো শুনতে পাচ্ছে না, হয়তো কোনো আওয়াজ আসছে না। না আমি শুনতে পাচ্ছি পিন্টু, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তোমাকে আমি শুনতে পাচ্ছি। ও কোনোভাবে একটা গন্ডগোল হচ্ছে।
যাই হোক, আমরা এই অনুপ্রবেশের দিকটা থেকে আরেকটুখানি অন্যদিকে যাই, যেটা হচ্ছে যে খুব রিসেন্টলি যেটা রাজ্যে একটা বড়সড় পালাবদল হয়েছে, রাজ্যের ক্ষেত্রে বলবো না, শাসক দলের ক্ষেত্রে। শাসক দলে মানে এই যে সাংগঠনিক রদবদল, এটা অনেক দিন ধরেই একটা জল্পনা চলছিল এবং সেটা অবশেষে হয়েছে। এবং সেই রদবদলটা কিন্তু অনেককে এই যে জল্পনাগুলো চলছিল সেখানে কিন্তু বড়সড় চমক এবারে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন গুরুত্ব কমেছে অনুব্রত, হ্যাঁ বীরভূমে তো গুরুত্ব কমেছে অনুব্রতর, রদবদল দেখা গেছে, হ্যাঁ বাঁকুড়াতেও রদবদল। এবার বীরভূমে যেটা সব থেকে বড়, অনুব্রতর এটা কমার থেকেও বড় কথা, সভাপতি পদটাকেই তুলে দেওয়া হয়েছে, জেলা সভাপতি পদটাকে, এবং সেখানে একটা কোর কমিটি গঠন করা হয়েছে, 9 জনের একটা কোর কমিটি গঠন করা হয়েছে, যারাই কিন্তু এই জেলাটাকে মানে মানে সাংগঠনিকভাবে স্ট্রং করবে। যেরকম একজনের হাতে এতদিন ধরে হয়তো কাজল শেখের কাছে ছিল বা অনুব্রতর কাছে ছিল, অনুব্রত যখন ছিল, কিন্তু এখন না অনুব্রতর কাছে না কাজল শেখের কাছে, একটা কোর কমিটি গঠন করে দিয়েছেন দলের সুপ্রিমো, এবং সেইভাবেই কিন্তু এগোবে বীরভূমের সংগঠন। এবং শুধুমাত্র বীরভূমের ক্ষেত্রে কেন বলবো, এই সাংগঠনিক যে রদবদল সেখানে কিন্তু একেবারে নতুন মুখদের জায়গা দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং আরও অন্যান্য জেলায় ওই যে বলছিলাম যে একটা বিপুল রদবদল এবং বিপুল একটা চাঞ্চল্য এবং বিপুল একটা চমক এবারে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা প্রতিবেদন দেখব, তারপরে আমরা এই আলোচনায় আসবো। তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বড় সড় রদবদল। বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে সরানো হলো সাংসদ অরূপ চক্রবর্তীকে। তার জায়গায় দায়িত্ব পেলেন তালডাংরার ব্লক সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ের স্বামী তারাশঙ্কর রায়। শুক্রবার বাঁকুড়া জেলা তৃণমূল কার্যালয়ে তারাশঙ্কর রায়কে গলায় মালা পরিয়ে সম্বর্ধনা জানান দলের কর্মী সমর্থক থেকে একাধিক নেতা নেত্রীরা। আমার ছোট ছোট ভাইরা তো, আমার স্নেহের ভাইরা তো, তাদের আনন্দ হয়েছে, দাদা একটা দায়িত্ব পেয়েছে, সেই দায়িত্বে দাদা সামলাবে, তাদের একটা আলাদা উচ্ছ্বাস। আমার পরিবার তো সব, আমার তৃণমূল কংগ্রেসের একটা পরিবার, সেই পরিবারে আমার ভাইরা আনন্দিত, দাদা জায়গা পেয়েছে, দাদার দায়িত্ব বেড়েছে, তার সাথে সাথে তাদেরও দায়িত্ব বেড়েছে, যে দলকে কি করে ইয়ে করবে, তাদেরও প্রচুর দায়িত্ব বেড়ে গেল। যারা আজকে উচ্ছ্বাসে উন্মাদনায় মত্ত হয়ে গেছে, তাদের আরো দায়িত্ব বেড়ে গেল। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি পদে কোনো পরিবর্তন করলেন না তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও জেলা সভাপতি পদে থাকলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই নিয়ে তিনি দ্বিতীয়বার জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। সেই সঙ্গে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হলেন হরেরাম সিং। অপরদিকে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি রইলেন না অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, ওই জেলায় জেলা সভাপতি পদই আর রাখল না শাসক দল। জেলায় দলের সংগঠন দেখভাল করবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটি। দলের অভ্যন্তরে এই সিদ্ধান্তকে নতুন অধ্যায় সূচনা বলেই মনে করছেন জেলার বহু কর্মী সমর্থকরা। তবে তৃণমূলের এহেন সিদ্ধান্ত স্পষ্ট করেছে লক্ষ্য একটাই, 26-এর নির্বাচন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 26-এর নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংগঠনিক যে রদবদল তাকে কিন্তু একবারে ঢেলে সাজিয়েছেন। এবং যা দেখা গেল, আমাদের এদিকে যদি দেখতে হয় যে নরেন্দ্রনাথ চক্রবর্তী আবার মানে জেলা সভাপতির পদে আসীন রইলেন, এবং বীরভূমে বিশাল বড় রদবদল যেটা নিয়ে আমরা আলোচনা করতে ঢুকলাম এই আলোচনায়। এবং তার মধ্যে বাঁকুড়া বিষ্ণুপুরের সাংগঠনিক জেলায় বড়সড় রদবদল হয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে সাংসদ অরূপ চক্রবর্তীকে, এবং তার জায়গায় দায়িত্ব পেয়েছেন তালডাংরা ব্লক সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ের স্বামী তারাশঙ্কর রায়। তো এখানে একটা বিশাল বড় চমক। এবং যেটা বলছিলাম যে এই বিশাল বড় রদবদলটা কিন্তু মানে সব থেকে বেশি চোখ আটকায় যেটাতে, সেটা হচ্ছে বোলপুর। তো সুতরাং বোলপুরে যখন এত বড় একটা রদবদল, মানে আমরা ভেবেছিলাম যে অনুব্রতর কামব্যাকটা হয়তো অন্যভাবে হবে, মানে কাজল শেখের সঙ্গে এই যে তার একটা মানে একটা সম্পর্কের মধ্যে এই যে দ্বন্দ্ব বা কিছু, হ্যাঁ ওপর মানে না দেখালেও কিন্তু ভেতর থেকে যে চোরা একটা স্রোত। আমাদের বোলপুরের প্রতিনিধি রয়েছে প্রসেনজিৎ, একটুখানি তোমার কাছ থেকে জানি এই যে রদবদল হলো কি দেখছো? প্রসেনজিৎ শুনতে পাচ্ছ? হ্যালো
প্রসেনজিৎ কি রয়েছে আমাদের সঙ্গে? আমরা যেটার মধ্যে ছিলাম, যেটা সব থেকে বেশি চোখ টেনেছে আমাদের, যে বীরভূম, বীরভূমে এত বড় একটা অনুব্রতর একটা বরাবরই একটা দাপট। হ্যাঁ, কিন্তু সেটা ধরো যাওয়ার পরে মানে ও যখন জেল যাত্রা করে এবং তারপর এতদিন পর আবার ফিরে এসে সবাই ভেবেছিল যে সেই জায়গাটা কি অনুব্রত রাখতে পারবে কিনা, এবং মানে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছিল। এবং অনুব্রত এই এতদিন জেল যাত্রার পরেও কিন্তু মানে তার সুপ্রিমো কিন্তু তার উপরে ভরসা রেখেছিলেন এবং তার পদ কিন্তু তখনও পর্যন্ত হয়নি। পরবর্তীকালে দেখা যায় যে কাজল শেখের মানে হাতে যায় পুরো ওই জায়গা, বীরভূমের দখল। কিন্তু আবার এই অনুব্রত আসার পরে অনুব্রত পন্থী যারা রয়েছেন তারা ভেবেছিলেন হয়তো যে এই অনুব্রত ফিরে আসার পরে আবারও তার হাতে রাশটা চলে আসবে, কিন্তু দেখা গেল যে সাংগঠনিক যখন এই যে রদবদলটা হলো, বীরভূমের দিকে সবার নজর ছিল যে কে হবেন এবারে জেলা সভাপতি। আবার কি অনুব্রতর কাছেই এই মানে দলের রাশটা আসবে? কিন্তু দেখা গেল যে একেবারে দলের সুপ্রিমো সেই জায়গায় সভাপতির পদটাকেই তুলে দিলেন এবং সেখানে একটা কোর কমিটি গঠন করে দিলেন। এবার কিন্তু আর একজনের, এখানে আমি তোমাকে একটা প্রশ্ন জানতে চাইবো, কোথাও গিয়ে কি তার মানে দলের সুপ্রিমো অনুব্রতর ওপর আস্থা হারাচ্ছেন? এবার সেটা হচ্ছে আস্থা হারাচ্ছেন কি হারাচ্ছেন না, সেটা অনুব্রতর কথাতে তো হারাচ্ছেন না, কিন্তু এখন মানে কিছুটা হলেও তো মানে এটা ভাবতে হবে আমাদের যে কিছু তো একটা সুপ্রিমো ভেবেছেন যে দলের এরকম একটা কোর কমিটি গঠনের সিদ্ধান্ত কেন অন্য জায়গায় নয়, কিন্তু মানে বীরভূমের ক্ষেত্রেই এরকম একটা বড় হ্যাঁ রদবদল। এবার দলের সুপ্রিমো পদটাই রাখবো না, কাকে দেব না দেব এই কাজল শেখ এবং অনুব্রতর মধ্যে ঝামেলার মধ্যে না গিয়ে পদটাই রাখবো না এবং এটা কোর কমিটির হাতে তুলে দেবো এবং এটা পুরোপুরি সিদ্ধান্ত নেবে ওখানকার একটি দল। আমরা কি প্রসেনজিৎকে পাবো? প্রসেনজিতের কাছ থেকে আরেকটু ভালো করে আমরা এটা শুনতে চাই যে প্রসেনজিৎ যদি থাকে, হ্যাঁ মতামত, এবং এই যে দুই পন্থী রয়েছে অনুব্রত এবং কাজল শেখ, তাদের কি মতামত। আমাদের কাছে কাজল শেখের বাইটও ছিল, সেই বাইটটাও যদি একটুখানি চালানো যায় সেটাও আমরা একটুখানি পিসিআর কে বলবো যে কাজল শেখের যদি বাইটটা আমাদেরকে দেখা যায় যে কাজল শেখ কি বলেছেন সেটাও একটুখানি শুনবো এবং চেষ্টা করব যে প্রসেনজিতের সঙ্গে একটু কথা বলার, কেননা সেখানকার একেবারে মানে ওই লালমাটির দেশে ঠিক এখন যে হ্যাঁ মনে কি চলছে, হ্যাঁ, এবং রাজনীতির ইকুয়েশনটা কোন দিকে যাচ্ছে। হ্যালো, দেখুন, কোর কমিটির বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন, তিনি আছেন। আর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি ডিক্লার করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। সেটাই হয়েছে, এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয়। আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই, কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটিও ভরসা রেখেছেন। 21-এর নির্বাচন, 23-এর নির্বাচন, 24-এর নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে, সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে, কাটাকাটি খুনোখুনি রাহাজানি ছাড়াই 23-এর 24-এর নির্বাচন কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের যে রেজাল্ট, সেই রেজাল্টের থেকে অভাবনীয় ফলাফল করেছে। তাই আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাঘিনী, বাংলার মা এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাচ্ছি কোর কমিটির উপর আস্থা ভরসা রাখার জন্য। দাদা, অনুব্রত মণ্ডলের কি তাহলে জেলা সভাপতি পদ থাকলো না? সেটা দেখুন, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলায় কারা পরিচালনা করবে। চেয়ারপারসন আছে, 7 সদস্যের কোর কমিটি আছে এবং 2 এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা, অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাঘিনী, বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর দিয়েছেন। আমাদের
যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন। স্বভাবতই আপনাদের মাধ্যমে দিনের শেষে একটাই কথা বলবো, যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন, যে 26শে নির্বাচন আসছে, বীরভূম জেলার 11টা যে বিধানসভা আছে, 11টা বিধানসভায় জোড়াফুলি ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বে। আমরা শুনছিলাম এতক্ষণ কাজল শেখের বাইট। উনি বললেন যে আমাদের 26-এর যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে এটা একটা খুব প্রত্যাশিত ছিল যে তাদের দলের সুপ্রিমো এরকমই একটা কোর কমিটি গঠন করবেন এবং তার কথা শুনে যেটা আমরা জানলাম যে এই যে 26-এর নির্বাচন সেখানে তাকে পাখির চোখ করেই এই কোর কমিটি, এমনকি 7 জনের যে মানে নাম সেখানে উল্লেখ করা হয়েছে তার সঙ্গে প্রত্যেকটা মিটিংয়ে এবার থেকে 2 জন এমপিকেও কিন্তু শামিল হতে হবে, তাহলে 7 জন এবং আরো 2 জন 9 জন হচ্ছে, তাহলে এই 9 জনই কিন্তু বীরভূম চালাবে। তারপরে আসছি আমরা, প্রতিনিধি রয়েছে প্রসেনজিৎ। হ্যালো 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 হ্যাঁ প্রসেনজিৎ, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো প্রসেনজিৎ, শোনা যাচ্ছে না। আমরা যে আলোচনাটাতে ছিলাম যে 11টা বিধানসভা বীরভূমের, সেই 11টা বিধানসভায় কাজল শেখের বক্তব্য অনুযায়ী এই কোর কমিটি যেভাবে চালাবে তাতে কিন্তু এই 11টা বিধানসভাতেই ঘাস ফুল ফুটবে এবং তৃণমূলের জয় জয়কার হবে। কিন্তু একটা জিনিস যেটা কাজল শেখ খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেলেন সেটা হচ্ছে অনুব্রত প্রসঙ্গ। অনুব্রত প্রসঙ্গ যখনই সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলেন যে তাহলে কি অনুব্রত আর সভাপতি নেই এবং তার নামটা কি সেখানে নেই, তখন কিন্তু তিনি খুব স্বাভাবিকভাবে এড়িয়ে গিয়ে বললেন যে দেখুন সেটা নিয়ে আমার বলার কিছু নেই, কিন্তু ওখানে যা মানে যে ওয়েবসাইটে যা নাম দেওয়া হয়ে গেছে সেই নামগুলোই কিন্তু এখন বীরভূম চালাবে এবং তাদের মানে কি বলবো, তাদের দায়িত্ব এটাই যে এই যে 26-এর নির্বাচন আসছে সেই 26-এর নির্বাচনে বীরভূমকে 11টাতে 11টাই জয়লাভ করিয়ে সুপ্রিমোর হাতে তুলে দেওয়ার মতন দায়িত্বভার তাদের উপরে পড়েছে। তিনি সরাসরি কিন্তু অনুব্রতর হয়ে কোনো রকমের কোনো কথা বলতে চাইলেন না। প্রসেনজিৎ, হ্যালো হ্যালো প্রসেনজিৎ, তুমি কি আছো? না, আমরা শুনতে পাচ্ছি না প্রসেনজিতের কোনো কথা। তো সুতরাং এই যে যেটা বলছিলাম, যে জায়গাটাতে ছিলাম যে কাজল শেখ খুব সুন্দরভাবে এড়িয়ে গেলেন অনুব্রত প্রসঙ্গ এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এই যে কোর কমিটি, 9 জনের কোর কমিটি, তাদের নাম অলরেডি ওয়েবসাইটে চলে গেছে, আপনারা সেটা ভালো মতন করে দেখতে পেয়েছেন। সুতরাং সেখানে যে অনুব্রত মণ্ডলের নাম নেই উনি সেটা খুব পরিষ্কার এবং সেটা উনি এইভাবেই জানান দিলেন যে অনুব্রত বীরভূমে এই যে একটা তার দাপট, এই যে একটা তার ক্ষমতা, সেটা কোথাও গিয়ে যেন এবারের এখান থেকে আরেকটা জিনিস মানে আমার প্রশ্ন একটা থেকে যাবে, প্রশ্ন থাকলে খুব ভালো হতো যে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খুব ঘনিষ্ঠ, কিছুক্ষণ আগে বলছিলাম যে অনুব্রত মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং এতদিন পর্যন্ত যতদিন উনি জেলবন্দি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতর এগেনস্টে একটা কথাও বলেননি, এমনকি মানে ফিরহাদ হাকিম তাকে ওখানকার বাঘ বলে তুলনা করেছেন এবং সুপ্রিমো বারবার বলেছে যে খুব অন্যায়ভাবে অনুব্রতকে জেলবন্দি করে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে এখনকার এই যে একটা মানে এতটা বড় একটা বদল, সেটা কি কোথাও গিয়ে মানে দলনেত্রীর কথার বাইরে গিয়ে সেনাপতির কথার সেনাপতির একটা প্রভাব কি 26-এ আবার দলের মধ্যে যাচ্ছে যে তিনি যেটা ঠিক করছেন সেটাই হচ্ছে, মানে কোথাও সূক্ষ্মভাবে কি এটাও একটা বোঝা যাচ্ছে যে মমতাপন্থীদেরকে একটু মানে একটু সাইড কাটিয়ে চলার চেষ্টা, মানে এগুলো সবটাই মানে ধরুন নিন্দুকদের প্রশ্ন, যেটা আমরা এই আলোচনার মাঝখানে রাখছি, এটা আমাদের কোনো কথা নয়। মানে এর আগেও দেখা গেছে যে ভোটের আগে
ঠিক আগে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাল ধরেছিলেন এবং দল বিপুলভাবে একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও বাংলার মসনদ দখল করেছিল এবং এবারেও কি ঠিক সেটাই ঘটছে যে বারবার কাজল শেখের মুখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা শোনা গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তাদের মিলিত একটা প্রচেষ্টা, কিন্তু কোথাও গিয়ে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা বেশ ভালো মতন করে একটু জোর দিয়ে শোনা গেল। তাহলে কি সেনাপতি আবারও হাল ধরলেন? তাহলে কি সেনাপতির নেতৃত্বেই আবারও 26-এর ভোট বৈতরণী পার করতে চলেছে তৃণমূল কংগ্রেস? এই সমস্ত বিষয় নিয়েই প্রসেনজিৎ আবারও আছে, দেখছি প্রসেনজিতের সঙ্গে কথা বলা যায় কিনা। হ্যালো হ্যালো প্রসেনজিৎ, আছো আমাদের সঙ্গে? কিছু একটা ইস্যু হচ্ছে, হয়তো কথাটা আমরা হয়তো বলছি সেই কথাটা ও হয়তো শুনতে। হ্যালো প্রসেনজিৎ, আছো? হ্যাঁ প্রসেনজিৎ, এক্সপ্রেস অনলাইনে স্বাগত। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যালো হ্যালো না, কোথাও গিয়ে আবারও ছন্দপতন হয়েছে। আমরা আজকে এমনই একটা নেটওয়ার্ক হয়তো ইস্যু কিছু একটা হচ্ছে, যার জন্য আমরা সাংবাদিকদের সেরকম ভাবে ধরতে পাচ্ছি না, আমাদের সঙ্গে যুক্ত করতে পাচ্ছি না, তার জন্য মানে মাপ চাইছি। কেননা এটাও তো আমাদের সঙ্গে যেরকমভাবে আমরা খুব প্রযুক্তিগতভাবে খুব এগিয়ে গেছি, ঠিক সেরকমভাবেই মাঝে মাঝে কি হয় যে এরও ছন্দপতন হয় এবং ঘটে যায় এবং আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে যাই। যেরকম আমরা এগিয়ে যাচ্ছি, এই যেমন ধরো এখন এআই এর যুগ আসছে, আস্তে আস্তে মানুষ তাদের কাজ হারাবে বা হারাতে চলেছে। কোথাও গিয়ে এগুলোও প্রমাণ করে যে মানুষ কিন্তু কাজ না করলে, এরকম যখন প্রযুক্তি একবারে ধস নামবে তখন কে কাজ করবে? মানুষদের, তার মানে মানুষকে দরকার পড়বে কিন্তু তখন। তো সুতরাং এই বাদ বিবাদ, এই প্রশ্ন উত্তর, এগুলো তো থেকেই যাবে। এবার আরেকটা খবরের দিকে আজকে নজর রাখবো যে 20 তারিখে মুখ্যমন্ত্রী যাচ্ছেন শিলিগুড়ি যাচ্ছেন। তো শিলিগুড়িতে তার সাংগঠনিক বৈঠক রয়েছে, শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে সেখানে একটা চূড়ান্ত প্রস্তুতি চলছে। তার একটা প্রতিবেদন একটা দেখাবো আপনাদেরকে, কিরকম সেখানকার প্রস্তুতি চলছে শিলিগুড়ির 20 তারিখে, সেটার একটা ছবি দেখাবো। একটুখানি দেখি ছবিটা, কিরকম প্রস্তুতি চলছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে মঞ্চ একেবারে বাধা হয়ে গেছে এবং যা কিছু দেখা যাচ্ছে যে ভীষণভাবে একটা চূড়ান্ত লেভেলের প্রস্তুতি, নেতা মন্ত্রীরা প্রত্যেকে সেখানে উপস্থিত শাসক দলের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। আজকে হচ্ছে তোমার 18 তারিখ, 19-20 তারিখে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে। দেখতে পাচ্ছ যে বিশাল বড় মঞ্চ বাঁধার কাজ চলছে, জেলার নেতা মন্ত্রীরা এবং নিরাপত্তা ব্যবস্থাও খুব আঁটোসাঁটো করা হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী যাবেন সেখানে আঁটোসাঁটো একটা নিরাপত্তা ব্যবস্থা সেটাও চলছে এবং কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তারা সকলেই প্রস্তুত এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেটাও দেখার। এবং সেখানকার কোনো নেতাও রয়েছেন, তার একটা বাইট, সেটা আমরা, আচ্ছা তো সেটা যদি থাকে বোধহয় সেটা নেই, সুতরাং আমরা আবারও ফিরে আসছি যে সেখানে গিয়ে কি মুখ্যমন্ত্রী বার্তা দেন সেটা দেখার জন্য। হ্যাঁ নজর রাখবো আমরা, কেননা 26-এর নির্বাচন যত এগিয়ে আসবে ততই আস্তে আস্তে যে শাসক দলের যে স্ট্র্যাটেজি, যেটা উনি ভাবছেন বা যেটা দলের সৈনিক ভাবছেন, সেনাপতি ভাবছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছেন, সেটা আস্তে আস্তে সেটা দেখা যাবে যে কার হাতে আজকে রাশটা থাকছে এবং কে নেতৃত্ব দিয়ে এখানে হচ্ছে। এবং সর্বোপরি আমাদের এই রাজ্যে বিরোধী দলের কোন ভূমিকা থাকবে এবং বিরোধী দল হিসেবে কারা উঠে আসবে, কেননা যেটা আগের নির্বাচনে দেখা গেছে যে বিরোধী দল হিসেবে বিজেপি কিন্তু একটু ব্যাকফুটে, তাই এইবারের নির্বাচনে 26-এর নির্বাচনে কোন দল সেই জায়গাটা দখল করবে, আবার কি কামব্যাক করবে বিজেপি, আবার কি তৃণমূল একইভাবে মসনদ দখল করবে,
একেবারে চূড়ান্ত যে সিট সেই সিট দখল করে এই সমস্ত কিছুর উপর আমাদের নজর থাকবে। নম্রতাকে বলবো যে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠান শেষের দিকে, সুতরাং নম্রতাকে দিয়ে শেষ করব। আজকের মতো আমাদের এক্সপ্রেস অনলাইনের সময় এখানেই শেষ। আমরা অনুষ্ঠান শেষ করছি। আশা রাখবো আগামী দিনেও আগামীকালও আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের অনুষ্ঠানে। আজকের মতো অনুষ্ঠান এখানেই। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই এটা আমি এটাই নিচ্ছি, এই ল্যাপেলে তখন বলবি তো দুবার করে।